হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি ভীষণ ভালো আছো। আমরা ফার্স্ট যে ইউনিট আমাদের এইচএস যদি বলা হয়, ফার্স্ট ইউনিট আমরা শেষ করেছি, অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক শেষ করেছি। সেকেন্ড ইউনিটের ফার্স্ট চ্যাপ্টার রয়েছে প্রবাহিত তড়িৎ। আর যদি সর্বভারতীয় এনসিইআরটি সিলেবাস বলো, সেখানে চ্যাপ্টার নম্বর 3 হলো প্রবাহিত তড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি। আমরা প্রবাহিত তড়িৎতে বিষয়ে ক্লাস 10 লেভেলের আমরা পড়াশোনা করেছি। সেখানে সিবিএসসি বা আইসিএসসি বা আমাদের বাংলা ওয়েস্ট বেঙ্গল বোর্ড, প্রত্যেকটা বোর্ডে কিন্তু কারেন্ট ইলেকট্রিসিটিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে সেখানে কারিকুলাম ঠিক করা হয়েছে। সেখানে আমরা প্রবাহ মাত্রা, তড়িৎচালক বল, তড়িৎ বিভব, তড়িতের উৎস, ওহমের সূত্র, জুলের সূত্র, ওরস্টেডের যে পরীক্ষা এবং ফ্লেমিংয়ের সূত্র, বাল্যচক্র, এই সমস্তগুলো সবই পড়েছি। ফ্যারাডের সূত্র, তড়িৎ আবেশ, এইগুলো সমস্ত কিছু আমরা কিন্তু সেখানে পেয়েছি। আমরা এখন ক্লাস 12-এ ওই বিষয়গুলোই আবার একটু অ্যাডভান্স করে পড়াশোনা করব। ফার্স্ট আমাদেরকে যেটা জানতে হয় যে তড়িতের উৎস সম্পর্কে। আমরা তড়িতের উৎস সম্পর্কে কিন্তু ওখানে পেয়েছি। আমরা ক্লাস 10 কেন, তার থেকে নিচের লেভেলেও আমরা তড়িতের উৎস সম্পর্কে জেনেছি। সেখানে আমরা দেখেছি যে তড়িতের উৎস বিভিন্ন রকম হয়, অর্থাৎ যেখান থেকে আমরা তড়িৎ পাই, যেখান থেকে কারেন্ট ইলেকট্রিসিটি পাওয়া যায়, অর্থাৎ যার থেকে আমরা তড়িৎ নিয়ে সেই তড়িৎকে প্রবাহী দ্বারা বা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সমিট করে সেখানে অন্য জায়গায় ব্যবহার করে থাকি। সেই যে উৎস কত রকমের হয় না, দেখো, আমরা যে উৎস থেকে আমরা তড়িৎটা পাচ্ছি, অর্থাৎ আমরা দৈনন্দিন জীবনে যে তড়িৎ ব্যবহার করছি, সেই উৎসটা হলো তাপবিদ্যুৎ, অর্থাৎ কয়লা পুড়িয়ে সেখান থেকে স্টিম পাওয়া যাচ্ছে। স্টিমকে জেনারেটরের সাহায্যে ঘুরিয়ে, টারবাইনের সাহায্যে ঘুরিয়ে জেনারেট করে সেখানে ইলেকট্রিক এনার্জি পাওয়া যাচ্ছে, সেইটাকে আমরা ব্যবহার করছি। কিন্তু প্রাথমিকভাবে আমরা মোবাইল ফোন, ঘড়ি বা এই সমস্ত যন্ত্রে, ক্যালকুলেটর, এই সমস্ত যন্ত্রে এখনও পর্যন্ত কিছু তড়িৎ উৎসের ব্যবহার আমরা দেখে থাকি, যেগুলো কিন্তু ডাইরেক্টলি ওইখান থেকে আমরা ওই উৎস থেকে, অর্থাৎ তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ওই তড়িৎটা পাই না। এখন সেই উৎসগুলো সম্পর্কে আমাদের আলোচনা করতে হবে। ফার্স্ট অফ অল আমি বলবো যে প্রথমে আমি এই ফার্স্ট ইন্ট্রোডাকশানে তড়িৎ, যেটাকে আমরা প্রবাহিত তড়িৎ বলছি, প্রবাহিত তড়িতের ইন্ট্রোডাকশানে আমরা যে আলোচনাটা করছি, মূলত আমি বলবো যে আগের যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমার প্রত্যেকটা ভিডিওতে রয়েছে এবং তার ভিডিওর একটা প্লে লিস্ট রয়েছে। সেই প্লে লিস্টের আমি লিঙ্ক এই ভিডিওর সঙ্গে জুড়ে দেবো। ভিডিও ডেসক্রিপশানে তোমরা পেয়ে যাবে। প্রত্যেকটা অংশ খুব ভালোভাবে খুঁটিয়ে দেখতে হবে এবং সেখান থেকে প্রবলেম সলভ করার চেষ্টা করতে হবে। ওই ভিডিওগুলোর উপরে প্রবলেম আমি তোমাদেরকে দিতে পারি, সেই প্রবলেম তোমরা প্রথমে সলভ করবে। সলভ করার পরে কিন্তু আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে আমাদের যে প্রবাহিত তড়িৎ, সেই প্রবাহিত তড়িতে আমরা ঢুকবো। দেখো, আমাদের যেটা আমরা বেঙ্গল বোর্ডে আমাদের কিন্তু ফার্স্ট তড়িতের উৎস বিষয়টা আছে এবং সেখানে তড়িৎ উৎসের যে সরল ভোল্টীয় কোষ বা নির্জল কোষ, এইগুলো আমরা আগে শিখেছি বা জেনেছি, তার কারণে এগুলো আর নেই। আমাদের এখন যেটা আছে, গৌণ কোষের ব্যাপারে কিছু জানার আছে, আর প্রমাণ কোষ কাকে বলে সেই বিষয়ে জানতে হবে। এখন তড়িৎ উৎসগুলো কীরকম হয় তার শ্রেণীবিভাগ আমি বলছি। বোর্ডে আমার আগে থেকেই এটা লেখা আছে, সেগুলো আমি পরপর বুঝিয়ে যাচ্ছি, তোমরা কিন্তু দেখে নেবে। ফার্স্টে তোমরা দেখো, আমি যে ডায়নামোর কথা বলেছিলাম, যে আমাদের যে বিদ্যুৎ যখন এই যে ঝড় হয়েছিল বা অন্য সময় যখন আমাদের কারেন্ট থাকে না, অর্থাৎ তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে সাপ্লাই আসে না, তখন আমরা কি করি? তখন আমরা জেনারেটর ব্যবহার করি, অথবা কারোর বাড়িতে ব্যাটারি ইনভার্টার থাকে, সেটা ব্যবহার করে থাকি। এগুলো একটা তড়িৎ উৎস। এই তড়িৎ উৎসগুলো আর ওই তড়িৎ উৎসগুলোর মধ্যে পার্থক্য কি না, জেনারেটরের সাহায্যে আমরা কি করি, সেখানে একটা কিছু সচল যন্ত্রাংশ থাকে। একটা জেনারেটর হলো এমন একটা তড়িতের উৎস যেখানে সচল যন্ত্রাংশ থাকে, আর কিছু তড়িতের উৎস আছে সচল যন্ত্রাংশ থাকে না। দেখো, জেনারেটর চলছে, ডিক 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 করে আওয়াজ হচ্ছে, সচল যন্ত্রাংশ আছে বলেই তো সেই আওয়াজটা হচ্ছে।
কিন্তু যখন তুমি দেখবে ব্যাটারি চুপটি করে বসে আছে, তার কোনো সেরকম সাউন্ড নেই, সেখান থেকে আমরা কারেন্ট পাচ্ছি। ক্যালকুলেটরের মধ্যে ব্যাটারি আছে, মোবাইল ফোনের মধ্যে ব্যাটারি আছে, এমার্জেন্সি চার্জারের ভেতরে ব্যাটারি আছে, চার্জ লাইটের ভেতরে ব্যাটারি আছে। এই যে ব্যাটারিগুলো আমরা বলছি, এগুলো কি না, এইগুলোর ভেতরে কোনো সচল যন্ত্রাংশ নেই। তাহলে আমরা তড়িৎ উৎসকে প্রাথমিকভাবে দুটো ভাগে ভাগ করব। একটা হলো সচল যন্ত্রাংশ যুক্ত, যেগুলোকে আমরা বলছি বৈদ্যুতিক জেনারেটর, আর সচল যন্ত্রাংশ বিহীন, যেগুলোকে আমরা বলছি তড়িৎ কোষ। এই তড়িৎ কোষ আবার অনেক রকম হয়। দেখো, আমরা যে ব্যাটারি ব্যবহার করে থাকি বাড়িতে, সেগুলো সাধারণত তার ভিতরে একটা পদার্থ থাকে, কেমিক্যাল থাকে। সেই কেমিক্যালটা কি, রাসায়নিক পদার্থটা কি, সাধারণত সেগুলো অ্যাসিড থাকে, সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। অর্থাৎ সেই কেমিক্যাল এনার্জি থেকে আমরা ইলেকট্রিক্যাল এনার্জি ওখানে পাচ্ছি। আমরা বাড়িতে বা অন্যান্য যে বিভিন্ন যন্ত্রপাতি যেগুলোর কথা উল্লেখ করলাম, সেখানে আমরা যে কোষ ব্যবহার করে থাকি সেগুলোকে বলা হয় রাসায়নিক তড়িৎ কোষ। অর্থাৎ রাসায়নিক শক্তিকে কাজে লাগিয়ে আমরা তড়িৎ শক্তি পাচ্ছি। আর কি কি কোষ আমরা দেখেছি বা দেখব, আমরা আমাদের এই সিলেবাসে অর্থাৎ ক্লাস 12-এর শেষের দিকে আছে ইলেকট্রনিক্স। এই ইলেকট্রনিক্সের ক্ষেত্রে আমরা দেখব যে সেখানে সৌর কোষ আছে, সোলার সেল আছে। এটা আগে আমরাও পড়েছি বিভিন্ন জায়গায়, ভূগোলে, ভৌত বিজ্ঞানে আমরা দেখেছি যে সোলার সেল কি, সৌরকোষ কি। এখানে আরও ডিটেলসে এটা রয়েছে। আলোক তড়িৎ ক্রিয়া, যেটা আইনস্টাইনের ফটো ইলেকট্রিক ইফেক্ট, হ্যাঁ, আইনস্টাইনের যে সেখানে তড়িৎ সেল, এখানে আলোক তড়িৎ সেল, সেটা ফটোভোল্টাইক সেল, সেখানে আলোক তড়িৎ ক্রিয়ার বিষয় আমাদের ক্লাস 12-এও রয়েছে। সেখান থেকেও তড়িৎ আমরা পাই, সেটাও একটা তড়িতের উৎস। এছাড়াও নিউক্লিয় কোষ রয়েছে। অর্থাৎ তড়িৎ কোষ যদি বলি, তড়িৎ কোষ কত রকমের হয় না, রাসায়নিক তড়িৎ কোষ, যেটা আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি, সৌর কোষ, অর্থাৎ সূর্যের আলো এবং তাপকে কাজে লাগিয়ে, সোলার এনার্জিকে কাজে লাগিয়ে আমরা ইলেকট্রিক্যাল এনার্জি পাচ্ছি, সেখানে একটা ডায়োড ব্যবহার করা হচ্ছে। আর আলোক তড়িৎ ক্রিয়া অর্থাৎ ফোটন ফেলে সেখান থেকে আমরা যে তড়িৎ ইলেকট্রন উৎপন্ন করছি, সেটাকে বলা হচ্ছে ফটো ইলেকট্রনের সাহায্যে, আলোক তড়িৎ ক্রিয়ার সাহায্যে আমরা আলোক তড়িৎ কোষ পাচ্ছি। আর কি পাচ্ছি না, নিউক্লিয় কোষ। এই কোষগুলো আমরা কিন্তু পরে আলোচনা করব। এখন আমরা রাসায়নিক তড়িৎ কোষ সম্পর্কে আলোচনা করব। রাসায়নিক তড়িৎ কোষের প্রাথমিক 3টে ভাগ আছে। একটা তড়িৎ কোষ প্রাথমিকভাবে যেটা আবিষ্কার হয়েছিল, আমরা ডেসক্রিপশানে লিঙ্কে দিয়েছি, যেখানে ভিডিও ডেসক্রিপশানে লিঙ্কে দেখবে, সেখানে তড়িৎ কোষের একটা আলাদা ভিডিও রয়েছে। সেখানে সরল ভোল্টীয় কোষ সম্পর্কে বলা আছে। সরল ভোল্টীয় কোষ প্রথম আবিষ্কার হয়েছিল। সেখানে কি ব্যবহার করা হয়েছিল না, কপার আর জিঙ্ক। জিঙ্কের বদলে ম্যাগনেসিয়ামও ব্যবহার করা হয়। কপার এবং জিঙ্ক তড়িৎদ্বার ব্যবহার করে তাকে ইলেকট্রোলাইট অর্থাৎ লঘু সালফিউরিক অ্যাসিডের মধ্যে দেওয়া হয়েছিল। সেখানে বিক্রিয়ার সাহায্যে বা রাসায়নিক শক্তি থেকে আমরা তড়িৎ শক্তি পেয়েছিলাম, এবং সেখানে যে বিভব পেয়েছিলাম সেই বিভবের মান ছিল 1.08 ভোল্ট। 1.08 ভোল্ট সেখানে বিভব আমরা তৈরি করতে বা তড়িৎচালক বল তৈরি করতে পেরেছিলাম। সরল ভোল্টীয় কোষ। এছাড়াও আছে নির্জল কোষ, ড্যানিয়েল কোষ। এই সমস্ত কোষগুলোর কথা আমরা আগে জেনেছি। দ্বিতীয় প্রকারের কোষ, প্রথম প্রকারের এই কোষকে বলা হচ্ছে কি, প্রাথমিক কোষ বা প্রাইমারি সেল বা মুখ্য কোষ। প্রাথমিক কোষ বা প্রাইমারি সেল বা মুখ্য কোষ, এগুলোকে প্রাথমিক সেল বলা হচ্ছে কেন না, এখানে কেবলমাত্র আমরা রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি পাচ্ছি, অন্য কোনো শক্তির সাহায্য নিচ্ছি না। এই জন্য এগুলোকে বলা হয় প্রাথমিক কোষ। গৌণ কোষ কি না, গৌণ কোষ হলো এমন এক প্রকার কোষ যেখানে আমরা তড়িৎ শক্তি দিয়ে প্রথমে সেটাকে রাসায়নিক শক্তি হিসাবে স্টোর করছি, আবার সেই রাসায়নিক শক্তি থেকে আমরা তড়িৎ শক্তি পাচ্ছি। অর্থাৎ ফার্স্ট যেটা বলা হয়েছিল, প্রাথমিক কোষে আমরা শুধুমাত্র রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি পেয়েছিলাম, আর গৌণ কোষে আমরা পাচ্ছি কি না, হচ্ছে প্রথমে তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তিতে কনভার্ট করে রাখছি, পরে সেই রাসায়নিক শক্তিটাকে কাজে লাগিয়ে তড়িৎ শক্তি পাচ্ছি। যেমন আমাদের একটা ব্যাটারি, এখন যে ব্যাটারিগুলো আমরা ব্যবহার করে থাকি বেশিরভাগই ওই গৌণ কোষ। প্রথমে আমরা কারেন্ট থাকলে চার্জ দিয়ে নিই, কারেন্ট চলে গেলে সেটা ব্যবহার করে থাকি, যেটা এমার্জেন্সি বলা হয়। তাই মোবাইলেও তাই, মোবাইলে আমরা চার্জ দিচ্ছি, চার্জ খুলে যেটাকে ব্যবহার করছি, চার্জিং ডিসচার্জিং ঘটে, সেটা হলো গৌণ কোষ। প্রাথমিক কোষ আর গৌণ কোষের মূল পার্থক্য
প্রাথমিক কোষে যে শক্তি সেটা একবারে শেষ হয়ে যাবে, দ্বিতীয়বার আর চার্জিং করা যাবে না, আর গৌণ কোষকে বারবার ব্যবহার করা যাবে। এছাড়াও অনেক তাদের মধ্যে ডিফারেন্সেস রয়েছে, পার্থক্য রয়েছে। প্রাথমিক কোষের ক্ষেত্রে কি হয়, রাসায়নিক শক্তি তড়িৎ শক্তি হয়, আর গৌণ কোষের ক্ষেত্রে প্রথমে রাসায়নিক তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তি, তারপরে আবার রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি পাওয়া যায়, চার্জিং ডিসচার্জিং এই বিষয়গুলো আমরা সেখানে পাই। আর কি প্রাথমিক কোষের ক্ষেত্রে দেখা গেছে যে অভ্যন্তরীণ রোধ, সেটাও ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। অভ্যন্তরীণ রোধ বলে কি আছে সেটা তোমরা দেখে নেবে, তোমরা ক্লাস 10-এ পড়েছো, ভুলে যেতেও পারো, আরও একবার তোমরা সেটা দেখে নেবে। তোমরা অভ্যন্তরীণ রোধ পাবে, সেই অভ্যন্তরীণ রোধের মান কিন্তু প্রাথমিক কোষের ক্ষেত্রে একটু কম, গৌণ কোষের ক্ষেত্রে একটু বেশি। এই কারণে তড়িতের উৎস অর্থাৎ কারেন্টের উৎস, ভোল্টেজ উৎস আর হচ্ছে কারেন্ট সোর্স, ভোল্টেজ সোর্স, এই বিষয়গুলো রয়েছে, এগুলো পরে ডিসকাশন হবে। এই সোর্সগুলো হিসাবে কোনোটাতে প্রাথমিক কোষ ব্যবহার করা হয়, কোনোটাতে গৌণ কোষ ব্যবহার করা হয়। এই গৌণ কোষের বিভিন্ন উদাহরণ রয়েছে। তারপরে যেটা আছে সেটা হলো মানক কোষ বা প্রমাণ কোষ। ওয়েস্টার্ন ক্যাডমিয়াম কোষ বলে একটা কোষ রয়েছে, যেটার যে তড়িৎচালক বল, সেই তড়িৎচালক বল যখন আমি সার্কিটে যোগ করে দিচ্ছি, অনেক কোষের ক্ষেত্রে কি হয়, তড়িৎচালক বল কমে যায় আস্তে আস্তে যখন সেটাকে ব্যবহার করা হচ্ছে, তড়িৎচালক বলের মান আস্তে আস্তে কমে যায়। সে অ্যাক্টিভ থাকে কিন্তু তড়িৎচালক বলের মান কমে যাচ্ছে। কিন্তু মানক কোষ বা প্রমাণ কোষের ক্ষেত্রে কি হয়, তড়িৎচালক বলটা কনস্ট্যান্ট থাকে, যতক্ষণ তাকে ব্যবহার করা হবে ততক্ষণ তড়িৎচালক বলের মান সেটা একদম ফিক্সড থাকে। এইরকম কোষের উদাহরণ হলো ওয়েস্টার্ন ক্যাডমিয়াম সেল বা ওয়েস্টার্ন ক্যাডমিয়াম সেল কোষ। এই ব্যাপারগুলো আমরা আসলাম। আমি এখানে তোমাদেরকে চার্ট করা আছে, আমি সরে যাব, চার্ট করা থাকলে তোমরা সেই চার্টটা তুলে নিতে, তোমরা পজ করে তুলে নিতে পারো অথবা স্ক্রিনশট নিতে পারো। এখন আমি সেগুলোকে আবার একবার বলে দিচ্ছি, আমি মুখে মুখে বললাম, এবার আমি চার্টে দেখাবো। এরপরে যেটা গৌণ কোষের যে ব্যাপারে বললাম, যে লিথিয়াম আয়ন ব্যাটারি আমরা ব্যবহার করে থাকি মোবাইলে, আর যেটা হচ্ছে লেড অ্যাসিড সেলটা হচ্ছে ভীষণ ইম্পর্ট্যান্ট, কারণ এর পাওয়ার অনেক বেশি। লেড অ্যাসিড সেল এমন একটা সেকেন্ডারি সেল অর্থাৎ গৌণ সেল, যেটাকে আমি চার্জিং ডিসচার্জিং করতে পারি, এবং যে চার্জিংয়ের সময় এটা কিন্তু অনেক বেশি এনার্জি স্টোর করে, অর্থাৎ এর পাওয়ার বেশি, এখান থেকে ভালো পাওয়ার পেতে পারি। শুদ্ধ তড়িৎ কোষ থেকে তড়িৎ পাওয়া নিয়ে কথা নয়, কতটা তড়িৎ পাচ্ছি, অর্থাৎ সে একসঙ্গে কতটা লোড টানতে পারছে, সেটাও একটা বিষয়। সেদিক দিয়ে দেখতে গেলে আমরা আজকের যে বিশেষ প্রকার কোষটার কথা বলবো সেটা হলো এই লেড অ্যাসিড সঞ্চায়ক সেল, লেড অ্যাসিড সঞ্চায়ক কোষ। এইটার ব্যাপারে আজকে আমরা বিশেষভাবে আলোচনা করব। তার আগে আমরা বলে দিচ্ছি আর একবার যে আমরা ক্লাস 12-এ প্রবাহিত তড়িৎ পড়তে যাচ্ছি। এটা চ্যাপ্টার 3 আছে, ন্যাশনাল লেভেলে যদি কারিকুলাম বলা হয়, এনসিইআরটি বেস করে এটা চ্যাপ্টার 3। আর আমাদের ইউনিট এইচএস এর জন্য ইউনিট 2 নম্বরের ইউনিটের ফার্স্ট চ্যাপ্টার হলো প্রবাহিত তড়িৎ। এই প্রবাহিত তড়িতের প্রাথমিক যে বিষয়গুলো, সেগুলোর মধ্যে প্রথমে যেটা আছে সেটা হলো তড়িতের উৎস। সেই তড়িতের উৎস দু রকমের হয়, সচল যন্ত্রাংশ বিশিষ্ট, অর্থাৎ জেনারেটর, ডায়নামো যেগুলো বলছি, তার ভিতরে সচল যন্ত্রাংশ থাকে, সেগুলো একরকম। আর সচল যন্ত্রাংশ বিহীন যে উৎস, সেইগুলোকে বলা হচ্ছে তড়িৎ কোষ। এই তড়িৎ কোষ আবার অনেক রকমের হয়, রাসায়নিক তড়িৎ কোষ, সৌর কোষ অর্থাৎ সোলার সেল, রাসায়নিক তড়িৎ কোষ, এটা হচ্ছে কেমিক্যাল সেল, এটা হলো সোলার সেল, আর এটা হলো ফটো ইলেকট্রিক সেল, এটা হলো নিউক্লিয়ার সেল। এদের মধ্যে এইগুলোর কথা পরে আলোচনা হবে। ইলেকট্রনিক্সে এইগুলো পাওয়া যাবে, নিউক্লিয়ারতে পাওয়া যাবে, কিন্তু আমাদের সিলেবাসে এটা নেই নিউক্লিয়ার কোষের কথা। রাসায়নিক তড়িৎ কোষ, কেমিক্যাল সেলকে আমরা 3টে ভাগে ভাগ করেছি। একটা হলো প্রাথমিক কোষ বা প্রাইমারি সেল বা প্রাথমিক কোষ, হ্যাঁ, বা ফান্ডামেন্টাল সেল, গৌণ কোষ সেকেন্ডারি সেল, আর হচ্ছে প্রমাণ বা মানক কোষ স্ট্যান্ডার্ড সেল। এই 3 রকম আমরা কেমিক্যাল সেলের কথা বলবো, অর্থাৎ যেখান থেকে আমরা যেই সমস্ত কোষে আমরা রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি, আলটিমেট যে শক্তিটা পাই, তড়িৎ শক্তি পাই, সেটা রাসায়নিক শক্তি থেকে পাই। তার আগে কি হয়েছে না, এখানে ডাইরেক্ট
রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি যেটা সেখানে পাই সেটা হলো প্রাথমিক কোষ। যেগুলো জলীয়, অর্থাৎ যে তার ভেতরে হচ্ছে জলীয় অংশ থাকে, অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের দ্রবণ বা ইত্যাদি থাকে, সেই সমস্ত কোষকে বলা হয় জলীয়। সেগুলো হচ্ছে ভোল্টীয় কোষ, ড্যানিয়েল কোষ ইত্যাদি। এছাড়াও নির্জল কোষ রয়েছে, ড্রাই সেল যেগুলোকে বলে। হ্যাঁ, এই বিষয়গুলো রয়েছে। আর গৌণ কোষে কি হয়? প্রথমে চার্জিং হয়, চার্জিংয়ের সময় আমরা তড়িৎ শক্তিকে কাজে লাগিয়ে রাসায়নিক শক্তি হিসাবে সেটাকে স্টোর রাখি। পরবর্তীকালে আমরা সেইটাকে আবার রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি পাই এবং এটাকে বারবার ব্যবহার করা হয়। এই কারণে বর্তমানে এই এই গৌণ কোষের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার মধ্যে একটা ইম্পর্টেন্ট গৌণ কোষ হলো লেড অ্যাসিড সঞ্চায়ক কোষ। কেন এটা গুরুত্বপূর্ণ? না, এটা অনেক বেশি পাওয়ার দিতে পারে। এটা আমাদের স্টার্টিংয়ের সময়, যানবাহনের স্টার্টিংয়ের সময় বা অন্যান্য ক্ষেত্রে, কার বা অন্যান্য ক্ষেত্রে, সেক্ষেত্রে লেড অ্যাসিড সঞ্চায়ক কোষ ব্যবহার করা হয়। আর লিথিয়াম আয়ন ব্যাটারি আমাদের মোবাইলে বা অন্যান্য যন্ত্রে বর্তমানে যেটা বেশি ব্যবহার করা আছে সেটা হলো লিথিয়াম আয়ন ব্যাটারি। সেটা আমাদের সিলেবাসের অন্তর্গত নয়। এবারে প্রমাণ কোষ বা মানব কোষ কাকে বলে? যার থেকে আমরা একদম কনস্ট্যান্ট একটা সার্কিটে যখন আমরা একটা কোষকে জুড়ি তখন কি হয়? কোষের তড়িৎচালক ধীরে 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 কমতে থাকে। সেটা যাতে না কমে তার জন্য যে ব্যবস্থা, অর্থাৎ বিশেষ প্রকার যে সেল তৈরি করা হয়েছে, সেখানে আমরা পাই কি না তড়িৎচালক বলটা সবসময়ের জন্য স্থির থাকে। এইরকম কোষকে বলা হয় প্রমাণ কোষ বা মানব কোষ। তার উদাহরণ হলো ওয়েস্টন ক্যাডমিয়াম সেল। ওয়েস্টন ক্যাডমিয়াম সেল। এইগুলো হলো মূল বিষয়। মোট কথা, আমাদেরকে প্রাথমিক যে বিষয়গুলো আমরা জেনেছি ক্লাস 10 বা তার আগে, সেই বিষয়গুলোকে আবার মনে করতে হবে। মনে তো এমনি এমনি আসবে না। তার জন্য আমাদেরকে কি করতে হবে? এই ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক আছে সেগুলোকে ধীরে ধীরে প্রত্যেকটা পার্ট বাই পার্ট, অনেকগুলো পার্টে ভাগ করা আছে, প্রত্যেকটা পার্ট বাই পার্ট করে যেতে হবে। করার পরে আমাদের এখানে ইন্ট্রোডাকশান হবে। ইন্ট্রোডাকশান পাওয়ার পরে আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাব। ফার্স্ট আমরা আলোচনা করব লেড অ্যাসিড সঞ্চায়ক কোষ। আমরা এক্ষুনি এর পরের ভিডিওতে রাখছি লেড অ্যাসিড সঞ্চায়ক কোষের কনস্ট্রাকশন, কিভাবে তৈরি করা হয়, কি কি বিষয় থাকে তার মধ্যে এবং সেটা কিভাবে কাজ করে, তার কার্যনীতি, তার কিভাবে সেটা তড়িৎ শক্তিকে স্টোর রাখে, আবার সেখান থেকে কীভাবে তড়িৎ শক্তি পাওয়া যায়, সেই বিষয়ে আমরা বিশদে আলোচনা করব এই লেড অ্যাসিড সঞ্চায়ক কোষে। এখন আমরা কারেন্ট ইলেকট্রিসিটি এর দ্বিতীয় পর্যায়ের আলোচনা করছি। কারেন্ট ইলেকট্রিসিটি ইন্ট্রোডাকশানের সেকেন্ড পর্যায়ে আমরা বলেছিলাম যে লেড অ্যাসিডের সঞ্চায়ক কোষ সম্পর্কে আলোচনা করব। ফার্স্ট আমরা লেড অ্যাসিড সঞ্চায়ক কোষ কাকে বলে সেটা আলোচনা করব। এর এই নামকরণের কারণ কি, কে আবিষ্কার করেছেন, তারপরে আমরা গঠন প্রণালী, এর লেড অ্যাসিডের সঞ্চায়ক কোষে কী কী অংশ রয়েছে এবং শেষে আমরা এর কার্যনীতি আলোচনা করব। ফার্স্ট অফ অল আমি বলবো যে লেড অ্যাসিডের সঞ্চায়ক কোষ হলো একটা গৌণ কোষ বা সেকেন্ডারি কোষ, অর্থাৎ এখানে আমরা চার্জিং এবং ডিসচার্জিং পাব। এবং লেড অ্যাসিডের সঞ্চায়ক কোষ তৈরি করেছিলেন গ্যাস্তো প্ল্যাতে বলে একজন ফরাসি বিজ্ঞানী। তিনি লেড অ্যাসিডের সঞ্চায়ক কোষের প্রথমে যে কনস্ট্রাকশন, সেই কনস্ট্রাকশন করেছিলেন। এখন লেড অ্যাসিড সঞ্চায়ক কোষ বলছে কেন না, লেড মূলত এই সঞ্চায়ক কোষের ভেতরে যেটা থাকে সেটা হলো লেড এবং লেড পার অক্সাইড, অর্থাৎ সিসার একটা বিশুদ্ধ সিসা এবং সিসার একটা যৌগ লেড পার অক্সাইড এবং তার মধ্যে সালফিউরিক অ্যাসিড থাকে। তাহলে সংজ্ঞা বলতে বললে আমরা কি বলবো, আমি বলছি তোমরা নোট করে নেবে যে লেড এবং সালফিউরিক অ্যাসিড দ্বারা নির্মিত যে গৌণ কোষের সাহায্যে আমরা রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি পেয়ে থাকি, সেই কোষকে বলা হয় লেড অ্যাসিড সঞ্চায়ক কোষ বা লেড অ্যাসিড অ্যাকিউমুলেটর। লেড অ্যাসিড অ্যাকিউমুলেটর, লেড অ্যাসিড অ্যাকিউমুলেটর।
এবারে আমরা সংজ্ঞার পরে আসব যে এটা কিভাবে কনস্ট্রাক্ট করা হয়, কনস্ট্রাকশানে আসবো। ফার্স্ট অফ অল এখানে লেড অ্যাসিড সঞ্চয়ক কোষে মূলত এটাকে একটা ব্যাকেলাইট অথবা কাঁচের পাত্রের মধ্যে পুরো সিস্টেমটাকে রাখা হয়। কাঁচের পাত্রের মধ্যে যে সিস্টেম থাকে তার মধ্যে এইরকম প্লেট থাকে কতগুলো, আর তার মাঝে এইরকম কতগুলো প্লেট থাকে। এই প্লেটগুলো হলো 1 2 3 4 5, 5টা প্লেট, আর এদিকে দেখো 4টে প্লেট থাকে। কিসের তৈরি হয়? এগুলো সিসার জালি বা সিসার ঝাঁঝরি দ্বারা তৈরি হয়। এগুলো এক একটা আমরা রেখা দিয়ে দেখালেও এখানে আমরা দেখিয়েছি যে এই রকম এদের আকৃতি হয়। এরা হচ্ছে সিসার জালি বা সিসার ঝাঁঝরি দিয়ে তৈরি হয়। আর এদের মধ্যে সেপারেটর হিসাবে কি থাকে, অর্থাৎ এদের গায়ে লাগবে না, এরকম সেপারেটর হিসাবে থাকে কাগজ অথবা কার্ডের মতো জিনিস সেখানে রাখা হয় যাতে এদের মধ্যে ডাইরেক্ট কানেকশন না আসে। এখন এইগুলোর মধ্যে দেখো এখানে এইগুলো নেগেটিভ, যেটা অর্থাৎ নেগেটিভ টার্মিনাল যেটাকে আমরা এখানে ক্যাথোড বলবো, আর পজিটিভ টার্মিনাল যেটাকে আমরা অ্যানোড বলবো। নেগেটিভ টার্মিনালের ক্ষেত্রে এখানে আমরা ঝাঁঝরির সংখ্যা দেখছি বেশি, একটা বেশি, আর এর ক্ষেত্রে পজিটিভ টার্মিনালের ক্ষেত্রে ঝাঁঝরির সংখ্যা একটা কম হয়। কেন হয় না, এখানে নেগেটিভ টার্মিনালটাকে আমরা বেস হিসাবে তৈরি করি, অর্থাৎ একটা জায়গায় যখন আমরা একটা সেট আপ করছি, সেল আমরা দেখছি, আমরা ব্যাটারিগুলোতে দেখি সেল গর্ত হয়ে থাকে, সেখানে আমরা যে বেস করছি অর্থাৎ যে ঝাঁঝরিগুলোকে রাখছি তার ভেতরে ভেতরে পজিটিভ ঝাঁঝরিগুলোকে আমরা প্লেস করছি, অর্থাৎ মূল বেস যার উপরে পুরো সিস্টেমটা দাঁড়িয়ে আছে সেই মূল বেসটাকে আমরা নেগেটিভ রাখি। এই কারণে এইটা গার্ড করে আছে, এইগুলোকে দুদিক থেকে গার্ড করে আছে, এই জন্য এর প্লেটের সংখ্যা একটা বেশি হয়। সাধারণত কত কত হয় সেটাও আমি তোমাদের বলে রাখি যে পজিটিভ প্লেট যদি 4টে থাকে, নেগেটিভ থাকে 5টা, অর্থাৎ 9টা প্লেটের একটা আমরা এই লেড অ্যাসিড সঞ্চয়ক কোষ দেখতে পাই, অথবা 11টা প্লেটের দেখতে পাই যেখানে 5টা পজিটিভ এবং 6টা নেগেটিভ থাকে, অথবা আমরা 21টা পাত্রের বা প্লেটের বা ঝাঁঝরি এখানে কম্বিনেশন পাই যেখানে 10টা হবে পজিটিভ আর 11টা হবে নেগেটিভ। অর্থাৎ এখন এখানে যটা পজিটিভ তার থেকে একটা বেশি নেগেটিভ, যটা পজিটিভ তার থেকে একটা বেশি নেগেটিভ, আর এখানে যটা পজিটিভ তার থেকে একটা বেশি নেগেটিভ। এখন চলে আসা যাক যে প্লেটের কথা তো হয়ে গেল, এবারে কি থাকে প্লেটের মধ্যে সেটা দেখে নেব। যে এখানে দেখো এই যে ঝাঁঝরিগুলো করা আছে লেডের, এইগুলো যেগুলোকে আমরা প্লেট বলেছিলাম, পাতলা পাতলা বলেছিলাম, কিন্তু তারা অতটা পাতলা নয়। সেখানে আছে কি, এরকম একটা ঝাঁঝরির মধ্যে কি থাকে, লেড পারঅক্সাইড PbO2 থাকে। আর এখানে যেটা থাকে সেটা হলো স্পঞ্জি লেড। স্পঞ্জি লেড মানে কি, একটু ফাঁকা ফাঁকা দৈত্য ছিদ্রযুক্ত লেড, লেড মানে তো সীসা, সীসা ধাতু তোমরা জানো, দেখেছো। এইটা থাকে। এই স্পঞ্জি লেডের যে রং হয় সেটা হচ্ছে গ্রে কালার হয়, ছাই কালার বা গ্রে কালার যেটাকে বলে সেই কালারের হয়, পাংশুটে বা এইরকম বর্ণ হয়। আর এর যে বর্ণ হয় সেটা হচ্ছে একটু ডার্ক ব্রাউন। ডার্ক ব্রাউন মানে হচ্ছে গাঢ় বাদামি, মানে প্রায় চকলেটের কালারের মতো, যে গাঢ় চকলেটগুলো হয় চকলেট কালারের মতো এই কালারটা হয়। ফার্স্টে যখন এটাকে এরকমভাবে একটা বেকেলাইট পাত্রে বা একটা গ্লাস পাত্রে রাখা হয়, তখন সেটার ভিতরে এই PbO, Pb আর এখানে H2SO4 সালফিউরিক অ্যাসিড দেওয়া হয়, লঘু সালফিউরিক অ্যাসিড দেওয়া হয়। এই 3টি পদার্থ মেনলি এখানে থাকে। এরাই হচ্ছে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তার আগে তো আমি এইগুলোর কথা বলেছি। রাসায়নিক বিক্রিয়ায় যখন ওদেরকে ইনসার্ট করা হলো তখন কি হয়, প্রথমে ফর্মিং হয়, অর্থাৎ ফার্স্টে যখন নির্মাতা তৈরি করছেন তখন তো এগুলোকে ইনসার্ট করছেন, ঢোকাচ্ছেন, পরপর দিয়ে দিচ্ছেন, তখন প্রাথমিকভাবে এদের সঙ্গে একটা বিক্রিয়া হয়। তারপরে কি হয়, যখন এদেরকে আমি একটা তারের সঙ্গে বাইরের বর্তনীর সঙ্গে যোগ করব, তখন এখানে কি হবে, একটা ডিসচার্জিং হবে। তারপরে আমি আবার একটা ডিসি সোর্স অর্থাৎ একটা ব্যাটারি, আবার অন্য একটা ব্যাটারি বা অন্য একটা সেল এর সঙ্গে যোগ করে আমি এটাকে আবার চার্জ করতে পারবো।
চার্জ করলে ডিসচার্জ করলে কি হয় সেটার প্রসঙ্গ আমি পরে আসছি। ফার্স্টে আমি দেখব যে যখন এদেরকে চার্জিং করা হচ্ছিল, অর্থাৎ যখন এরা পুরোপুরি ব্যাটারিটার সঙ্গে বাইরে কোনো কিছু জোড়া হয়নি, তখন এর স্পেসিফিক গ্র্যাভিটি, এই যে H2SO4 আমরা ব্যবহার করছি তার স্পেসিফিক গ্র্যাভিটি থাকে 1.18। যখন ডিসচার্জ হচ্ছে, যখন চার্জ হচ্ছে তখন 1.24 হচ্ছে, যখন ডিসচার্জ হয়ে যায় তখন এর স্পেসিফিক গ্র্যাভিটি হয় 1.18। এখানে যে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় এটাকে আমরা ইলেকট্রোলাইট হিসাবে অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য হিসাবে আমরা সালফিউরিক অ্যাসিডটাকে এখানে ব্যবহার করছি। এই সালফিউরিক অ্যাসিড হলো লঘু সালফিউরিক অ্যাসিড। কেন লঘু সালফিউরিক অ্যাসিড? না, ওজন অনুপাতে যদি দেখা হয়, অনেক জায়গায় তোমরা দেয়া থাকতে দেখবে যে 1:3 অনুপাতে নেওয়া হয়, সেটা ভলিউম অনুপাতে দিয়েছে। আর এখানে এক্স্যাক্টলি যেটা ওজন অনুপাতে নেওয়া হয় সেটা হলো 32% ওজন সালফিউরিক অ্যাসিড থাকে, গাঢ় সালফিউরিক অ্যাসিডের সঙ্গে 68% ওজনের জল মেশানো হয়। এই লঘু সালফিউরিক অ্যাসিড এখানে রাখা হয়। তাহলে আমার এখানে লেড অ্যাসিডেট অ্যাকুমুলেটরে কোন কোন বিষয় রয়েছে, কোন কোন পদার্থ রয়েছে? স্পঞ্জি লেড রয়েছে, লেড পারঅক্সাইড রয়েছে, এগুলোকে সিসার ঝাঁঝরির মধ্যে আমরা রেখেছি। তারপরে আমরা এখানে সালফিউরিক অ্যাসিড দিয়েছি। ফার্স্টে সালফিউরিক অ্যাসিডের স্পেসিফিক গ্র্যাভিটি মানে আপেক্ষিক গুরুত্ব কত হয় না 1.24 হয়। তারপরে স্পেসিফিক গ্র্যাভিটি হয় 1.18। আর এদেরকে এই যে প্লেট, এদের মধ্যে যে সেপারেটর হিসাবে এখানে কাগজ বা কাঠ টাইপের কিছু পদার্থ থাকে। এবার এদের মধ্যে বিক্রিয়া হয়, প্রাথমিকভাবে ফর্মিং এর সময় বিক্রিয়া হয়, তারপরে ডিসচার্জিং এর সময় বিক্রিয়া হয়, তারপরে আবার যখন চার্জিং করছি তার একটা বিক্রিয়া হয়। অর্থাৎ এই যে চার্জিং এবং ডিসচার্জিং এগুলো হচ্ছে রিভার্সেবল, অর্থাৎ যেটা চার্জিং এর সময় যে ঘটনাটা ঘটে তার বিপরীত ঘটনা ডিসচার্জিং এর সময় ঘটে, বা ডিসচার্জিং এর সময় যে ঘটনা ঘটে বিপরীত ঘটনা চার্জিং এর সময় ঘটে। এই কারণে এই যে কোষ, একে আমরা বারবার ব্যবহার করতে পারি, এই জন্য এটা একটা গৌণ কোষ। এরপরে অংশে আমরা এখনই আসছি, এটা মুছে আমরা আসবো যে এর কার্যনীতির ব্যাখ্যা দেব। এক্ষেত্রে কোন কোন রাসায়নিক বিক্রিয়া কিভাবে ঘটে সেটা আমরা দেখাবো। এবার আমরা দেখে নেব যে এই লেড অ্যাসিড সঞ্চয় কোষে কি ঘটনা ঘটে থাকে, অর্থাৎ বিক্রিয়াগুলো কিভাবে ঘটে থাকে। প্রথমে আমরা বলেছি ফর্মিং এর বিক্রিয়া, কিছু বিক্রিয়া ঘটে। তারপরে যখন এগুলো সালফিউরিক অ্যাসিড আসছে, এখানে লেড অক্সাইড রয়েছে, আর এখানে রয়েছে লেড, স্পঞ্জি লেড, এই সমস্তগুলো রয়েছে। এবার আমি কি করব, তার দিয়ে বহির্বর্তনের সঙ্গে কোষটাকে যোগ করে দেবো। যখন আমি কোষটাকে যোগ করছি তখন এই সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে H+ এবং SO4- দুটো সেপারেট হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। H2SO4 থেকে আমরা যাচ্ছি কি H+ প্লাস H+ প্লাস SO4 2-, অর্থাৎ দুটো পজিটিভ H+ আয়ন এবং SO4- আয়ন একটা উৎপন্ন হচ্ছে। এবারে এখানে কি হবে না, এইদিকে H+ আয়নগুলো চলে যাবে, অর্থাৎ এইদিকে, অর্থাৎ এটাকে আমরা অ্যানোড বলছি, এইদিকে H+ আয়নগুলো চলে যাবে আর এদিকে SO4- আয়ন চলে যাবে। তারপরে কি হবে, এখানে লেড আছে, লেডের সঙ্গে SO4 এর বিক্রিয়া ঘটবে। লেডের এখানে সালফারের যে আয়নগুলো রয়েছে, এখানে কি হচ্ছে না, এই সালফেট যে আয়নগুলো, সালফেট আয়নগুলো কি করছে, ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। সালফেট আয়ন তার মধ্যে, হ্যাঁ, পড়ানোর সময় এক্সটার্নাল সমস্যা তো থাকবেই, বাইরের চিৎকার চেঁচামেচি আসবে, সেগুলো তোমরা মাথায় নেবে না। তোমরা যেখানে আলোচনা করছি সেই জায়গাটায় ফোকাস করো। আমি দুবার এখানে পজ করতে হলো, কারণ বাইরে একটু শব্দ এসেছিল, সেই শব্দটা থামাতে হলো। যাকে সেটা নিয়ে কথা নয়, আমাদের এখন মূল বিষয় বুঝতে হবে যে আমার H+ আয়নগুলো এখানে চলে আসছে, H+ আয়নগুলো এবং SO4- আয়নগুলো চলে আসছে। এদের মধ্যে এরা যখন নিউট্রালাইজ হয়ে যাচ্ছে, অর্থাৎ এরা মূলকে পরিণত হয়ে যাচ্ছে, SO4 মূলক নিউট্রাল হয়ে যাচ্ছে, তখন এরা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। তার ফলে এই অংশে ইলেকট্রন জমা হচ্ছে, এই অংশে ইলেকট্রন জমা হচ্ছে এবং লেড সালফেটে পরিণত হচ্ছে। লেড এবং সালফেট মূলক যুক্ত হয়ে, এখানে লেড ছিল স্পঞ্জি লেড, সেখানে সালফেট মূলক যুক্ত হয়ে এটা লেড সালফেটে পরিণত হলো।
আর এই দিকটায় কি হচ্ছে না, এই দিকটায় দেখো H প্লাস আয়ন আসছে। H প্লাস আয়ন কি করছে, এখান থেকে কিছু ইলেকট্রন নিয়ে নিচ্ছে, এখান থেকে ইলেকট্রন নিয়ে H প্লাস প্লাস ইলেকট্রন সমান হবে H পরমাণু, অর্থাৎ H পরমাণুতে পরিণত, দুটো H প্লাস দুটো ইলেকট্রন নিয়ে দুটো H পরমাণুতে পরিণত হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা দেখলাম কি, এখানে হচ্ছে ইলেকট্রনের আধিক্য আর এখানে ইলেকট্রনের শর্ট, এখানে ইলেকট্রন নিয়ে নিচ্ছে, ইলেকট্রনের কমতি শর্টেজ, ইলেকট্রনের আধিক্য আর ইলেকট্রনের কমতি। এই রকম ক্ষেত্রে কি হবে না, এখানে যেখানে ইলেকট্রনের আধিক্য রয়েছে সেখান থেকে ইলেকট্রন যাবে এদিকে, অর্থাৎ এদিক থেকে এদিকে ইলেকট্রন যাবে, অর্থাৎ আমরা বুঝতে পারছি যে ইলেকট্রনের প্রবাহ যেদিকে হয় তার বিপরীত দিকে তড়িৎ প্রবাহ হবে, অর্থাৎ তড়িতের প্রবাহ এই দিক থেকে এদিকে ঘটবে, অর্থাৎ পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনালের দিকে তড়িতের প্রবাহ ঘটবে। এই অবস্থায় এখানে ব্যাটারিটা কি হবে, ডিসচার্জিং হবে, এখানে আমরা ডিসচার্জিং লিখেছি, অর্থাৎ এখানে এটা পজিটিভ মানে হচ্ছে অ্যানোড আর নেগেটিভ টার্মিনাল মানে ক্যাথোড, অ্যানোড থেকে ক্যাথোডের দিকে তড়িতের প্রবাহ ঘটবে। এই তড়িতের প্রবাহ চলাকালীন এখানে কে আছে, লেড অক্সাইড আছে। লেড অক্সাইডের বর্ণ কি রকম না, চকলেট কালার। এইখানে এই লেড অক্সাইডের সঙ্গে এখানে যে দুটো হাইড্রোজেন, এই দুটো হাইড্রোজেন পরমাণু যুক্ত হবে, যুক্ত হয়ে যেটা উৎপন্ন করবে লেড পারঅক্সাইড থেকে লেড অক্সাইড উৎপন্ন হবে এবং সেখানে জল উৎপন্ন হবে। লেড পারঅক্সাইড প্লাস 2H সমান হবে লেড অক্সাইড, এর PbO প্লাস H2O। সেই PbO আবার এখানে যে সালফিউরিক অ্যাসিড রয়েছে, পুরো সালফিউরিক অ্যাসিড তো ভেঙে যায়নি, যে সালফিউরিক অ্যাসিড রয়েছে সেই সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লেড সালফেট এবং জল উৎপন্ন করলো। তাহলে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে এখানেও ছিল লেড পারঅক্সাইড, এখানে ছিল লেড, এখানে লেড পারঅক্সাইডও হয়ে গেল লেড সালফেট, আর এই লেড হয়ে গেল লেড সালফেট। এইটা কিন্তু খুব ভালো করে খেয়াল করতে হবে। এবারে ওয়ার ফাঁকে কি হলো, এখানে ইলেকট্রনের কমতি হলো আর এখানে ইলেকট্রনের আধিক্য হলো, তার ফলে এখানে একটা পোটেনশিয়াল জেনারেট করলো, পোটেনশিয়াল ডিফারেন্স জেনারেট করলো। ইলেকট্রনের আধিক্য যেখানে আছে সেখান থেকে ইলেকট্রন এদিকে চলতে থাকলো, অর্থাৎ তড়িতের প্রবাহ বিপরীত দিকে ঘটলো। এইভাবে কিন্তু ডিসচার্জিং হচ্ছে, অর্থাৎ ব্যাটারি থেকে আমরা রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি পাচ্ছি, ডিসচার্জিং এর সময় আমরা রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি পাচ্ছি। ক্লিয়ার, একেবারে ক্লিয়ার। আমরা H প্লাস SO4 মাইনাস করে নিয়েছি, দুটো H প্লাস এখানে যাওয়া মানে এদের সঙ্গে কিভাবে বিক্রিয়া করে সেটা দেখিয়েছি। লেড অক্সাইড PbO প্লাস জল হচ্ছে, সেই লেড অক্সাইডের সঙ্গে H2SO4 অর্থাৎ আলটিমেট PbSO4 হচ্ছে। তাহলে PbO হলো PbSO4, আবার PbO2 থেকেও পেলাম PbSO4। এই দুটো জিনিস এখানে হয়ে থাকলো। যখন এই PbSO4 হয়ে থাকে এর কালার, এখানে কালারটা বলে রাখি, এখানে PbSO4 এখানে PbSO4, এটা সাদা টাইপের কালার হয়। হ্যাঁ, এই কালারটা কি হয়, সাদা টাইপের কালার হয়। এই রকম করে এটাও PbSO4 হলো, এটাও PbSO4 হলো। কেমন? প্রথমে যখন ডিসচার্জড হয় তখন এর ভোল্টেজ কত থাকে, 2.0 ভোল্টেজ, 2 ভোল্টেজ এখান থেকে আমরা পাওয়া যায়, অর্থাৎ এই টার্মিনাল এবং এই টার্মিনালের মধ্যে বিভবের পার্থক্য হয় 2 ভোল্টেজ। এটা ভালো করে মনে রাখবে। লেড অ্যাসিড সঞ্চয় ভীষণ গুরুত্বপূর্ণ, কিন্তু এই বিষয়টা তোমরা বুঝতে পারলে। এবারে আমি এটাকে ফেরত আনবো কি করে, অর্থাৎ লেড সালফেট থেকে আমাকে আবার কি করতে হবে, এই উল্টো দিকে আনতে হবে, অর্থাৎ এটা চার্জিং এর সময় কি ঘটনা ঘটবে, আগে হয়েছিল লেড থেকে লেড সালফেট, এখন লেড সালফেট থেকে হবে লেড। আবার আমরা লেড সালফেট থেকে পেতে চলেছি, আগে আমরা এটা পেয়েছিলাম লেড অক্সাইড, লেড পারঅক্সাইড থেকে লেড সালফেট, এখন আমরা পেতে চলেছি লেড সালফেট থেকে লেড পারঅক্সাইড। এই বিষয়টা কি করে আমরা অ্যাচিভ করব, কিভাবে আমরা পাবো? এখন কি করতে হবে, একটা ব্যাটারি বাইরে থেকে একটা ডিসি সোর্সকে যোগ করতে হবে, সে নির্জল কোষ হোক বা এমনি কোষ হোক, অর্থাৎ সমপ্রবাহের উৎস একটা যোগ করতে হবে, একটা সেলকে যুক্ত করতে হবে। যেই সেলটা এই দিকটাকে আমরা পজিটিভটাকে আমরা এখানে
যেখানে আমরা প্রাথমিকভাবে এখানে লেড অক্সাইড ছিল যেটা চকলেট কালারের ছিল এখন সাদা হয়ে গেছে, আর এটা কি ছিল ছাই কালারের ছিল এখন সাদা হয়ে গেছে। এখন এটাকে আবার এই পিবিও এবং পিবিতে ফিরিয়ে আনতে চাইছি PbSO4 থেকে। তাহলে আমি কি করব, ব্যাটারি যোগ করলাম, প্লাস টার্মিনাল আর মাইনাস টার্মিনাল এখানে যোগ করলাম। প্লাস টার্মিনাল এখানে যোগ করার ফলে এখন কি হবে, এখানে যে এখনো H2SO4 আছে, H প্লাস SO4 মাইনাস, এই SO4 মাইনাস গুলো এদিকে আকর্ষিত হবে। কেন না, এখানে ব্যাটারির পজিটিভ টার্মিনাল, আর পজিটিভ টার্মিনাল কি হবে, নেগেটিভ আয়নকে অর্থাৎ অ্যানায়নকে অ্যাট্রাক্ট করবে, আর এইদিকে H2 H প্লাস এদিকে অ্যাট্রাক্টেড হবে। কেমন, তাহলে এখানে কি হলো, এইটা গিয়ে SO4 যাবে এই জায়গাগুলোতে, SO4 মাইনাস SO4 মাইনাস SO4 মাইনাস এরকম জমায়েত হবে, আর এইগুলোতে এইখানে গিয়ে জমায়েত হবে H প্লাস H প্লাস H প্লাস। কেন জমা করতে হলো না, আমি বাইরে থেকে একটা ইলেকট্রিক সোর্স লাগিয়েছি, তারপরে এগুলো জমায়েত হলো। জমায়েত হওয়ার পরে এখানে বিক্রিয়া ঘটবে, ছিল কে PbSO4। এবারে এই এবারে কি হচ্ছে না, এখানে PbSO4 এর সঙ্গে কি হবে না H2H যোগ হবে। PbSO4 ছিল, সরি PbSO4 এর সঙ্গে এখানে H প্লাস এসে গেছে, H প্লাসের বিক্রিয়া হবে, অর্থাৎ এখানে আমি যদি অনেকগুলো H নিই, এই H প্লাস গুলো কি হবে, এখানে ইলেকট্রন আছে, ইলেকট্রন নিয়ে এখানে নিউট্রাল হাইড্রোজেনে পরিণত হবে। তখন তারা কি হবে, এখন কি হবে না, এই Pb এখানে PbSO4 আছে, PbSO4 আর এখানে H2 আগে থেকে ছিল এবং SO4 মাইনাস আয়ন এলো, H2 এখানে ছিল আগে থেকে। এবার PbSO4 এর সঙ্গে H2 এগুলো নিউট্রাল অবস্থায় ছিল, এরপরে SO4 মাইনাস আয়ন এখানে এলো, অর্থাৎ এখানে আমি এটাকে মুছে দিয়েছি, PbSO4 এটাকে ভালো করে যদি আমি লিখি 2H2 প্লাস SO4 মাইনাস, এই যে দেখো PbSO4 প্লাস 2H2 এখানে ছিল, হ্যাঁ 2H2 প্লাস SO4 মাইনাস, সেখান থেকে আমরা পেয়েছি কি না PbSO4 প্লাস 2H2 প্লাস SO4 মাইনাস সমান PbO2 প্লাস 2H2SO4। তাহলে আমরা যেখান থেকে শুরু করেছিলাম PbO2 থেকে আমরা PbSO4 এ চলে গেছিলাম, সেখান থেকে আমরা ফেরত আসলাম অধিকন্তু এর সঙ্গে আবার সালফিউরিক অ্যাসিডটা ফিরে পেলাম। অর্থাৎ প্রথমে আমাদের সালফিউরিক অ্যাসিডটা ভেঙে গিয়ে এটা জলে পরিণত হয়েছিল, জলের ভাগ বেশি হয়ে গিয়েছিল, লঘু হয়ে যাচ্ছিল। এবার এটাকে ফিরিয়ে আনার সময় আবার দেখলাম আমরা সালফিউরিক অ্যাসিড ফেরত পেয়ে যাচ্ছি। এখানেও তাই, এখানে যে PbSO4 ছিল এখানে H প্লাস দুটো H প্লাস নিয়ে তারা কি করবে, H2H এ পরিণত হবে। সেখান থেকে এখানে কি হবে না, যখন চার্জিং হচ্ছে তখন 2H এ পরিণত হওয়া মানে কি, সে H প্লাস থেকে 2H এ পরিণত হচ্ছে, তার মানে আবার এখানে ইলেকট্রনগুলো চলতে থাকবে। আর SO4 যখন এখানে রিজলভ, এখানে SO4 যখন চলে যাচ্ছে তখন কি করছে, সে ইলেকট্রন এখান থেকে সে নিয়ে নিচ্ছে, ইলেকট্রন নিয়ে সে ইলেকট্রন ছেড়ে তাকে কি করতে হচ্ছে, SO4 এ পরিণত হতে হচ্ছে। এই কারণে আমরা দেখব এখানে PbSO4 প্লাস 2H, সেখান থেকে হবে Pb প্লাস H2SO4, অর্থাৎ এখানে Pb আগে ছিল এখনো Pb তে পরিণত হয়ে গেল এবং আমরা H2SO4 কে ফেরত পেলাম। এইভাবে এখানে চার্জিং করা হলো। এবারে এইটাকে চার্জিং করে এটাকে সরিয়ে নিলে এটা কি হচ্ছে, এটা পজিটিভ হয়ে থাকছে, এটা নেগেটিভ হয়ে থাকছে। এর ফলে আবার এখানে যদি আমি সার্কিট যোগ করি, আবার এরপরে ডিসচার্জিং হবে, ডিসচার্জিং এর পরে আবার চার্জিং করব। এইভাবে বারবার এই কোর্সটাকে আমরা ব্যবহার করতে পারবো। তাহলে মূল বিষয় আমাদেরকে মনে রাখতে হবে কটা এর এইটাকে কিভাবে তৈরি করা হয়, এর গঠনের যে বিশেষ দিকগুলো, কটা জাপলি থাকে, কটা সেল থাকে, নেগেটিভ প্লেট কটা, পজিটিভ প্লেট কটা থাকে, কোন প্লেটে কোন পদার্থটা থাকে। এখানে দেখো, এখানে যে ক্যাথোড বলছি, অ্যানোড বলছি, অ্যানোডে থাকে লেড অক্সাইড এবং ক্যাথোডে থাকে স্পঞ্জি লেড, এটা মাথায় রাখতে হবে। তারপরে এই বিক্রিয়াগুলো আমাদেরকে মনে রাখতে হবে, বিক্রিয়াগুলো মনে না রাখলেও চলবে, আমাদেরকে এখানে কি ঘটে সেটা দেখতে হবে। যে H প্লাস এখানে আসে, SO4 মাইনাস আসে, এখানে H প্লাস কি করে, ইলেকট্রনগুলো গ্রহণ করে নেয়, তারপরে এই দিকটা হচ্ছে প্লাস হয়ে যায়, ইলেকট্রনের কমতি হয়ে যায়, এখানে ইলেকট্রনের আধিক্য হয়ে যায়, তারপরে ইলেকট্রনগুলো এদিক থেকে এদিকে যায়, অর্থাৎ প্রবাহ দিক থেকে এদিকে যায়, তার ফলে সঙ্গে সঙ্গে এই বিক্রিয়াগুলো ঘটে।
বিক্রিয়া ঘটার ফলে এখানে কি হবে, লেড সালফেট হয়ে যায়, আর এই প্লেটটাও লেড সালফেট হয়ে যায়। তার ফলে এ আর কাজ করে না, এর যে সালফিউরিক অ্যাসিড সেটা লঘু হয়ে যায়, ফলে একে আবার চার্জ করতে হয়। চার্জ দেওয়ার সময় কি করা হয় না, পজিটিভ প্লেটটাকে এইদিকে যোগ করা হয়, নেগেটিভ প্লেটটাকে এই পাশে যোগ করা হয়। নেগেটিভ প্লেটকে যখন যোগ করা হবে সে H+ আয়নগুলোকে এইদিকে টানবে, আর সালফেট আয়নগুলোকে এরা টানবে। সালফেট 2- কিন্তু এখানে সালফেট আমরা 2- দিইনি, সালফেট 2- কোথাও ভুল আছে নাকি, না সালফেট এখানে 2- সবসময় মনে রাখবে সালফেট 2- আর কোথাও যদি ভুল থাকে অবশ্যই তোমরা ঠিক করে নাও। সালফেট 2- আয়নে পরিণত হচ্ছে, এই সালফেট 2- আয়নগুলো এইদিকে অ্যাট্রাক্টেড হচ্ছে, এইগুলো আবার কি হচ্ছে লেড সালফেটের সঙ্গে বিক্রিয়া করে যাচ্ছে। লেড সালফেট প্লাস 2H2 প্লাস SO4 2- এখান থেকে লেড পারঅক্সাইড প্লাস সালফিউরিক অ্যাসিড, আবার আমরা সালফিউরিক অ্যাসিড ফিরে পাচ্ছি, এদিকেও আমরা লেড ফিরে পাচ্ছি, তার সঙ্গে সালফিউরিক অ্যাসিড ফিরে পাচ্ছি। এইভাবেই আমাদের এই কোষ কাজ করে, লেড অ্যাসিড সঞ্চয়ক কোষ কাজ করে। তোমরা এটা আমি সরে যাচ্ছি, তোমরা স্ক্রিনশট তুলে নাও, এখান থেকে তোমরা বিক্রিয়াগুলো লিখবে এবং প্রত্যেকটা অংশ ভালো করে নিজের মতো করে, কাউকে বোঝাচ্ছ এইরকম করে ভেবে পড়া করবে, তাহলে দেখবে তোমাদের উঠে যাবে, কোনো অসুবিধা নেই। আমরা আজকের লেড অ্যাসিড সঞ্চয় কোষ করলাম। পরের দিন আমরা কোষের যে বিষয় ব্যাগগুলো থাকে, অর্থাৎ চার্জিংয়ের সময় একরকম বিভব থাকে, ডিসচার্জিংয়ের সঙ্গে, যেমন এখানে দেখো চার্জিংয়ের সময় এখানে বিভব থাকে 2.2 ভোল্ট, আর এখানে ডিসচার্জিং এর সময় এই বিভব দেয় 2 ভোল্ট। এইগুলো কোষের সামর্থ্য, কোষের দক্ষতা, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনায় আসবো। কোষের যে টেকনিক্যাল, অর্থাৎ সমস্ত কোষের, শুধু এই কোষটার জন্য নয়, সমস্ত কোষের যে টেকনিক্যাল টার্মগুলো থাকে, সেই টার্মগুলো, যে রাশিগুলো আমরা পরিমাপ করে থাকি, সেই টার্মগুলো সম্পর্কে আমরা আলোচনায় ফিরে আসব। তারপরে আমরা যাব তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রা আমরা শুধুমাত্র স্টেডি প্রবাহের মাত্রা Q/T = I এই পর্যন্ত আমরা দেখেছি। এরপরে আমরা যদি প্রবাহ মাত্রা পরিবর্তনশীল হয়, সেই ক্ষেত্রে আধানের সঙ্গে প্রবাহ মাত্রার রিলেশন কি রকম, বা অন্যান্য যে সমস্ত বিষয় আছে সেইগুলো নিয়ে ফিরে আসবো। আজকের বাই বাই।